আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব বিফ প্যাটিস। কিভাবে এই প্যাটিস বানালে দোকানের থেকে বেশি টেস্টি হবে আর একদম পারফেক্ট হবে সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করা যেমন সহজ, খেতে হয় অসম্ভব মজা। ভিডিওটা দেখার শুরুতেই লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই প্যাটিসগুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে ধুয়ে রাখা গরুর মাংস নিয়ে নিছি। এখন এই গরুর মাংসটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে তারপর সেদ্ধ করে নেব। সেদ্ধ করা এই মাংসগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে ঝুড়া করে নেব, বা আপনারা পাটায় ছেঁচেও ঝুড়া করে নিতে পারেন বা ব্লেন্ডারে। এইভাবে আমি সবগুলো মাংস ঝুড়া করে নিছি। এখন আমি এই মাংসগুলো রান্না করে নেব। পরিমাণ মতো দিয়ে দিছি তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। 3 চামচ পরিমাণ আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদাটাকে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে বেশি ভাজতে যাবেন না, পেঁয়াজটা একটু এরকম থাকবে। ওই অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া। মশলাটা কষানোর সময় যেই পানিটা আমি এখানে ব্যবহার করছি, ওই পানিটা মাংস সেদ্ধ করার পরে যেই পানিটা বের হয়েছে ওইখান থেকে কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিছি। এখন আমি আগে থেকে ঝুরা মাংসটা এখানে দিয়ে দিব। এখন খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে মাংস সেদ্ধ করা পানি, আর এই পানিটা দিয়েই খুব ভালোভাবে আমি মাংসটাকে রান্না করে নেব। এই মাংসটা যতটা সম্ভব ভাজা ভাজা করলে মাংসের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। আর আমার এই মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। প্যাটিস তৈরি করার জন্য প্রথমে এই পুরটা তৈরি করে ঠান্ডা করে রাখতে হয়, এজন্য এই পুরটা আগে করে রাখবেন। এখন আমি এই পুরটা একটা সাইডে রেখে দেব। এখন প্যাটিসের জন্য পুরটা রেডি করে রাখবো। প্রথমে আমি 3 কাপ পরিমাণ আটার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ তেল। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। প্যাটিস তৈরি করার জন্য ডোটা কিন্তু একদম শক্ত হলে হবে না, ঠিক এইরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, এজন্য একটা ঢাকনা লাগিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এখন তেল আর কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করব, এজন্য 4 চামচ পরিমাণ রান্নার সাদা তেল নিয়ে নিলাম, আর 3 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার, 1 চামচ দিয়ে দিব আটা। এখন সব কিছু একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে 5 মিনিট হয়ে গেছে। এই ডোটাকে আমি আবার একটু খুব ভালো করে মথে নেব। আর ডোটা কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন এখান থেকে একটা লেচি নিয়ে বড় পাতলা করে একটা রুটি করে নেব। রুটি বেলার সময় কর্নফ্লাওয়ার দিয়ে বেললে রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হয়, এজন্য চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিতে। এভাবে আমি 5টা রুটি বেলে নেব, আর রুটি 5টা কিন্তু যথেষ্ট পাতলা হতে হবে। প্রথমে এখানে পাতলা একটা রুটি নিয়ে নিছি। এই রুটিতে এখন দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা ওই মিশ্রণটা। ওই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে। আর এভাবেই আমি 5টা রুটি একের পর এক দিয়ে যাব। আপনারা একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন।
একের পর এক আমি 5টা রুটি এইভাবে দিয়ে দিছি। এখন আমি উপরের রুটিটাতেও 2 চামচ পরিমাণ ওই ব্যাটারটা দিয়ে হাত দিয়ে এইভাবে মিলিয়ে দিব। প্যাটিস তৈরি করার জন্য এই রুটিগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন এই রুটিগুলো এইভাবে রাউন্ড রাউন্ড করে দিতে হবে যেন একসাথে সব কিছু মিলে যায়, যেন ফাঁকা না থাকে। একদম রুটি যেমন গোল করে ঠিক ওই রকম একদম পারফেক্টভাবে গোল করে নেবেন। এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর লেয়ারগুলো কতটা পারফেক্টভাবে বোঝা যাইতেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে হবে। এখন ওইখান থেকে একটা প্যাটিসের রুটি নিয়ে নিছি আর রুটিটা নিয়ে আমি হালকা হাতে একটু প্রেস করে দিব। আর এই রুটিটা হতে হবে 1/2 ইঞ্চি পরিমাণ মোটা। কোনোভাবেই রুটিটা একেবারে পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো একদম পারফেক্টভাবে আসবে না। এখন আমি একটা চাকুর সাহায্যে সাইড থেকে একটু চৌকো শেপ করে নেব কেটে। এখন হাত দিয়ে আবার একটু চাপ দিয়ে দিলাম। আগে থেকে রান্না করা যে মাংসগুলো, ওই মাংসগুলো এইভাবে দিয়ে দিব। আর প্যাটিসের মুখটা আমি বন্ধ করে দেব। প্যাটিসের সাইডটা কিন্তু কোনোভাবে লাগাতে যাবেন না, এইভাবে কিনার দিয়ে এইভাবে লাগিয়ে দিবেন চাপ দিয়ে, যাতে করে সাইডের লেয়ারগুলো খুব ভালোভাবে দেখা যায়। এখন আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। এই প্যাটিসগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এই প্যাটিসগুলো ভেজে নেবেন। এতে করে আপনার প্যাটিসগুলো একদম ক্রিস্পি আর লেয়ারযুক্ত হবে আর একদম পারফেক্ট হবে। কিছুক্ষণ পর আমি একটু উল্টিয়ে দিব। আর এভাবে আমি চুলার হিটটা লোতে রেখে এই প্যাটিসগুলো ভেজে নেব। এইভাবে আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে মচমচে করে ভেজে নিছি। এখন আমি এই প্যাটিসগুলো উঠিয়ে নিব। যতটা সম্ভব তেল ঝরিয়ে তারপর এই প্যাটিসগুলো উঠিয়ে রাখবেন আর উঠিয়ে একটা টিস্যু পেপারে রেখে দেবেন। এতে করে তেলটা এক্সট্রা যে তেলটা থাকবে ওইটা কিন্তু চলে যাবে। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার বিফ প্যাটিস। এই প্যাটিসগুলো খেতে এতটা টেস্টি হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। চুলায় কিভাবে এত সুন্দরভাবে বিফ বানগুলো তৈরি করতে পারবেন সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে চুলায় কিভাবে এত সুন্দর একটা কালার আসছে, হয়তো বা ওভেনে তৈরি করে দেখাইছে। একদমই না, আমি কিন্তু এটা চুলাই তৈরি করছি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করলে দোকানের থেকে বেশি টেস্টি আর বেশি সুন্দর হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বিফ বানগুলো তৈরি করলাম। প্রথমেই নিয়ে নিব উষ্ণ গরম দুধ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিব। এখন এই উষ্ণ গরম দুধের সাথে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। যখনই দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ইস্ট। এখন এই ইস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিব লবণ। 1/2 চামচের কম দিয়ে দিব বেকিং সোডা। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও দিতে পারেন। এখন আবার একটু খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে অল্প অল্প করে আটা দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমি এখানে আটা দিয়ে দিব। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ আটা এখানে দিয়ে দিলাম। এখন সব কিছু আবার একটু মিলিয়ে নিব। এভাবে আমার প্রায় 3 কাপের মতো আটা এখানে লাগছে। এখন হাত দিয়ে আমি খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু যথেষ্ট নরম আছে। এখন এখানে 1 চামচের মতো তেল দিয়ে আবার একটু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব। এখানে আমি গরুর মাংসের কিছু কিমা নিয়ে নিছি। মাংসটাকে আগে থেকে সেদ্ধ করে তারপর ঝুরি করে নিছি। এখন আমি এই মাংসটাকে রান্না করে নেব। প্রথমেই ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালো করে ভাজা হলে তারপর আমি এক এক করে মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম লবণ, 1 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে মাংসের কিমাগুলো দিয়ে দিব। মাংসের কিমাটা আমি দিয়ে দিছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর 2 থেকে 3 চামচ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে। যেহেতু আগে থেকে মাংসটা রান্না করা, সেজন্য বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট আপনারা ভালো করে একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু মাংসের পুরটা রেডি হয়ে যাবে। মাংসের পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আপনারা চাইলে এই ধনিয়া পাতা কুচিটা স্কিপ করতে পারেন। এখন এই মাংসের পুরটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। আগে থেকে যে আটার ডোটা তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম, ওইখান থেকে একটা লেচি কেটে নিলাম। এখন পাতলা করে একটা রুটি করে নেব। আর এই তো মাংসের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। যেই পাত্রে আমি বানগুলো তৈরি করব, ওই পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি হাত দিয়ে এইভাবে একটু মেখে দেব। আর এই প্লেটটা আমি একটা সাইডে রেখে দেব। এখন ওইখান থেকে একটা লেচি নিয়ে আমি গোল করে রুটি করে নেব। রুটিটা স্বাভাবিকভাবে পাতলাও হবে না, একেবারে মোটাও হবে না। জাস্ট একটা রুটি বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। আর রুটিটা বেলার সময় আমি তেল দিয়ে রুটিটা বেলে নেব। এভাবে আমি রুটিটা বানিয়ে নিছি। এখন আগে থেকে রান্না করে রাখা মাংসের পুরটা এইভাবে দিয়ে দিব। আর একটা সাইড দিয়ে আমি এইভাবে ঢেকে দেব। ঢেকে সাইডটা একটু চাপ দিয়ে লাগিয়ে দিব। এখন বাড়তি যেই অংশগুলো আছে, ওই অংশগুলো আমি একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। এখন এই কাটা অংশগুলো আমি এই রুটির উপরে এইভাবে দিয়ে দিব। প্রথমে আমি এভাবে বানিয়ে নিলাম। এখন আমি এই রুটিটা উল্টিয়ে নিব। রুটিটা উল্টিয়ে নেওয়ার পর সাইডের যে বাড়তি অংশগুলো আছে, ওই অংশগুলো আমি হাত দিয়ে এইভাবে টেনে টেনে চাপ দিয়ে লাগিয়ে দিব। প্রথম একটা বানাতে আপনাদের যতটা কষ্ট হবে, দ্বিতীয়টা বানাতে কিন্তু তার থেকে বেশি কষ্ট হবে না। একদম সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নেব। আর এই তো তৈরি হয়ে গেল। এখন আমি আগে থেকে যে প্লেটটাতে তেল মেখে রাখছিলাম, ওই প্লেটটাতে এইভাবেই বসিয়ে দিব। আর এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন একটা ডিমের কুসুম নিয়ে নিছি সাদা অংশ বাদ দিয়ে। এই ডিমের কুসুমটাকে আমি ভালো করে একটু বিট করে নেব। আর এই কুসুমটা দিয়ে আমি উপরে ব্রাশ করে দেব। এই কুসুমটা দেওয়ার কারণে কিন্তু ব্রেডের উপরের কালারটা খুবই ভালো আসে। এভাবে আমি সবকটাতেই ডিম ব্রাশ করে দিছি। আর এই তো তৈরি হয়ে গেছে আমার সবগুলো ব্রেড বান। এখন এই ব্রেডগুলো চাইলে আপনারা ওভেনে তৈরি করে নিতে পারবেন। আমি একটা কড়াইয়ে জাস্ট এই প্লেটটাকে বসিয়ে দিব। প্রথম অবস্থায় আমি একটা পাতিলে বসাইতে চাইছিলাম যে নিচে বসে কিনা। পাতিলটা ছোট হয়ে গেছে, প্লেটটা বড় হয়ে গেছে, এজন্য ঠিকভাবে বসতেছিল না। এজন্য পরবর্তীতে আমি প্লেটটা যেন ঠিকভাবে বসে ওই রকম একটা কড়াইয়ে আমি প্লেটটাকে জাস্ট বসিয়ে দিছি আর ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দিছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে আমি রান্না করে নেব। চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে ঢাকনাটার উপরে শক্ত ভারী কিছু দিয়ে রাখবেন, যেন ভিতরের বাতাসটা বের না হতে পারে। এভাবে আমি রান্না করে নিয়েছি প্রায় 35 মিনিটের মতো। আর 35 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এখনও কিন্তু উপর দিয়ে খুব ভালোভাবে একটা কালার আসে নাই। এখন কি করতে হবে, প্লেটটাকে জাস্ট একটু উল্টিয়ে দিতে হবে। প্লেটটা উল্টানোর কাজটা যদিও একটু কষ্টকর, কিন্তু করলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে ব্রেডের উপরে। এটা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এই তো এভাবে আমি আস্তে আস্তে প্লেটটাকে উল্টিয়ে দিতেছি। আবার এটা ভাবতে যাবেন না যে প্লেটটা উল্টিয়ে দিলে ব্রেডগুলো পড়ে যাবে, একদমই না। এখনও কিন্তু ব্রেডগুলো অনেকটাই গরম, এজন্য প্লেট থেকে ব্রেডগুলো পড়ে যাবে না। এভাবে আমি উল্টিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই তো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি প্লেটটা আবার উল্টিয়ে দিব।
10 মিনিটের বেশি কিন্তু উল্টিয়ে রেখে দিবেন না, এতে করে ব্রেডগুলো বেশি পুড়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। এখন কি করতে হবে, গরম অবস্থায় উপর দিয়ে ঘি ব্রাশ করে দিতে হবে। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা রান্নার সাদা তেলটাও ব্রাশ করে দিতে পারেন এইভাবে। এখন প্লেটটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করলে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসবে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু বিফ বানগুলো তৈরি হয়ে গেল। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যেহেতু আমি ব্রেডগুলো একসাথে অনেকগুলো দিয়ে ফেলছি, এজন্য একটার গায়ে একটা লেগে গেছে। আপনারা আরও পাতলা পাতলা করে দেবেন, এতে করে ব্রেডগুলো যখন ফুলবে তখন একটার গায়ে একটা লাগবে না। আমি চাকু দিয়ে ব্রেডগুলো একটু ছাড়িয়ে নিতেছি। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি এখান থেকে একটা ব্রেড আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।